অনার্স চতুর্থ বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা পড়ছিলাম জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি এই কোর্সটি কোর্স কোড 243103। আমরা আজকে দেখব হচ্ছে বায়োটেকনোলজি পার্টের অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে এনজাইম প্রযুক্তি এবং আজকে আমরা এই এনজাইম টেকনোলজির পুরাটাই দেখব। তো প্রথমে আসি এনজাইম বা উৎসেচক কাকে বলা হচ্ছে। তোমরা উৎসেচক কথাটা বললে তেমন একটা বুঝো না, কিন্তু এনজাইম বললে সবাই আর কি সবার কাছে পরিচিত মনে হয়। কিন্তু বাংলা ইংরেজি দুটোই শিখে রাখবে, কারণ কোশ্চেনে অনেক সময় এই ওয়ার্ডগুলা থাকলে তখন তোমরা একটু ধাঁধায় পড়ে যাও যে আসলে বিষয়টা কি, বুঝতে পারছি না। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রেই বাংলা ইংরেজি দুটো পার্টই মনে রাখার চেষ্টা করবে। তো এনজাইম হচ্ছে এক প্রকার জৈব প্রভাবক এবং কি ধরনের প্রোটিন জাতীয় উপাদান এবং বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে নিজে ধর্ম বর্ণ ও গন্ধে অপরিবর্তিত থাকে এমন প্রোটিনধর্মী উপাদানকে বলা হচ্ছে এনজাইম। অর্থাৎ এনজাইমের ক্ষেত্রে যেটা হয় যে কোনো বিক্রিয়ায় উপস্থিত থেকে সেই বিক্রিয়াটাকে সংগঠিত হওয়ার যেই সিচুয়েশন সেটাকে তৈরি করে দেয়, যার ফলে বিক্রিয়াটি উৎপাদে পরিণত হতে পারে। এখন আসি এনজাইমের বৈশিষ্ট্য। তো এনজাইমের প্রথম যে বৈশিষ্ট্য, এটা তো আমরা সংজ্ঞায় পড়ে আসলাম, প্রোটিন প্রকৃতির। অর্থাৎ এদের গঠনগত দিক থেকে এরা শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত, তবে কিছু কিছু এনজাইমে প্রোটিনের সাথে কিছু অপ্রোটিন অংশ যুক্ত থাকে এবং এই ধরনের অপ্রোটিন অংশকে প্রস্থেটিক গ্রুপ বলা হয়ে থাকে। স্ফটিকার এটা হচ্ছে যে এই এনজাইমগুলোকে যখন নিষ্কাশন করা হয় বিশুদ্ধ করার পরে যদি এটাকে স্ফটিকারে পরিণত করা যায়, তাহলে এই এনজাইম সংরক্ষণ করার সুবিধা হয় এবং এনজাইমের গুণগত মানও অক্ষুণ্ণ থাকে, কার্যকারিতা সঠিক থাকে। এর জন্য এনজাইমকে সাধারণত স্ফটিকার আকারেই সংরক্ষণ করা হয়ে থাকে। অর্থাৎ গঠনগত দিক থেকে আমরা যেই এনজাইমগুলো ব্যবহার করি সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে স্ফটিকার। সুনির্দিষ্ট কর্মপদ্ধতি এটা হচ্ছে যে একটা এনজাইম একটা বিশেষ ধরনের বিক্রিয়াকে প্রভাবিত করবে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যে এই এনজাইমটা গ্লুকোজের উপরে কাজ করছে, সে অন্য কোনো উপাদানের উপরে নাও কাজ করতে পারে। অর্থাৎ নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট উপাদানের উপরে কাজ করে থাকে, এটাকেই মূলত বলা হচ্ছে সুনির্দিষ্ট কর্মপদ্ধতি। উভমুখিতা উভমুখিতা বলতে বোঝানো হয়েছে যে আহ, আহ, কিছু এনজাইম আছে এদের মধ্যে যারা বিক্রিয়ককে উৎপাদে পরিণত করে, আবার উৎপাদ থেকে বিক্রিয়কও তৈরি করতে পারে। যেমন লাইপেজ এনজাইমটা চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে, আবার ওই একই এনজাইম কিন্তু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলকে একত্রিত করে চর্বিতে পরিণত করতে পারে। অর্থাৎ এই যে উভমুখিতা, এটা কিছু এনজাইমের বৈশিষ্ট্য দেখা যায়। ত্রিমাত্রিক গঠন, অর্থাৎ গঠনগত দিক থেকে এই প্রোটিনগুলা ত্রিমাত্রিক, যে 3D আমরা বলে থাকি সহজ কথায়, এই ধরনের গঠন এবং এনজাইমের এই ত্রিমাত্রিক গঠনটা এদের কার্যকারী অঞ্চলের উপরে মূলত নির্ভর করে। সংবেদনশীলতা, তাপ, পিচ এবং অন্যান্য কিছু বিষয়ের উপরে এদের সংবেদনশীলতা নির্ভর করে। যেমন এদের একটা সাধারণত কক্ষ তাপমাত্রায় এদের কার্যক্ষমতা সর্বাধিক থাকে, যেটা অপটিমাম বলা হয়ে থাকে। আর এর থেকে যদি নিচে হয় তাহলে এর কার্যক্ষমতা নষ্ট হয়, লোপ পায়, কিন্তু স্থায়িত্ব থাকে। কিন্তু অধিক তাপমাত্রায় অর্থাৎ 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাক্সিমাম এনজাইম নষ্ট হয়ে যায় এবং এদের কার্যক্ষমতাও থাকে না। তবে কিছু কিছু এনজাইম আছে, যেমন থার্মোফিলাস ব্যাকটেরিয়া থেকে ব্যাসিলাসে থার্মোফিলিক যে ব্যাকটেরিয়াগুলো থাকে, এদের থেকে যে অ্যামাইলেস এনজাইম থাকে এরা আবার কিন্তু উচ্চ তাপমাত্রায় কাজ করতে পারে। আবার পিএইচ সংবেদনশীলতা বলতে হচ্ছে, পিএইচ তো আমরা জানি অম্ল বা ক্ষারের বিষয়টাকে এরা নির্ধারণ করে। তো কিছু এনজাইম আছে যারা অম্লীয় মাধ্যমে কাজ করে, আবার কিছু এনজাইম আছে যারা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে কাজ করে থাকে। যেমন
হচ্ছে পেপসিন বা প্রোটিনধর্মী যে এনজাইমগুলো আছে তারা কিন্তু অম্লীয় মাধ্যমে কাজ করে। আমরা জানি আমাদের প্রোটিন জাতীয় খাবার কিন্তু পাকস্থলীতে পরিপাক হয় এবং এখানে যে এনজাইমগুলো কাজ করে তারা কিন্তু HCl নিঃসরণের ফলেই কিন্তু কাজ করতে পারে, অর্থাৎ সেই মাধ্যমটা কিন্তু অম্লীয়। আবার যখন আমরা অগ্ন্যাশয়ে চলে আসি তখন কিন্তু এখানে যে চর্বি জাতীয় খাদ্যগুলো পরিপাকের জন্য ক্ষারীয় যে অবস্থা সেই অবস্থায় দরকার দরকার হয়। লাইপেজ যে এনজাইমটাই কিন্তু ক্ষারীয় মাধ্যমে কাজ করবে। তো এই পিএইচ এর প্রতি তাদের একটা সংবেদনশীলতা আছে। এছাড়াও কিছু বিক্রিয়ক কতটুকু আছে বা কতটুকু উৎপাদ উৎপন্ন হচ্ছে এগুলোর উপরেও কিন্তু এদের সংবেদনশীলতা দেখা যায়। এরপরে আমরা দেখি অণুজীব থেকে এনজাইমের শিল্প উৎপাদনের কি কি সুবিধা আমরা পেতে পারি। তো এক্ষেত্রে যে অণুজীব থেকে যখন আমরা এনজাইম তৈরি করব তখন এখানে অবশ্যই কম সময় লাগে, এটা লাভজনক, এর সর্বোচ্চ উৎপাদন করানো সম্ভব হয়ে থাকে, উচ্চ তাপ সহনশীল থাকে, যে আমি বলেছি কিছু কিছু থার্মোফিলিক ব্যাকটেরিয়া থেকে যে এনজাইমগুলো পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে, এবং সাশ্রয়ী হয়ে থাকে এই অণুজীব থেকে আমরা যেই এনজাইমগুলো পেয়ে থাকি। এরপরে আসি হচ্ছে আমরা অণুজীব থেকে এনজাইমের শিল্প উৎপাদনের ধাপ, কিভাবে আমরা এই অণুজীব থেকে বাণিজ্যিকভাবে এনজাইম উৎপাদন করব। তো ধাপগুলোর মধ্যে যদি আমরা দেখি, দেখো এখানে আমাদের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে আদর্শ অণুজীব নির্বাচন, ইনোকুলাম তৈরি, আচ্ছা আদর্শ অণুজীব নির্বাচন, ইনোকুলাম তৈরি, আবাদ মাধ্যম তৈরিকরণ, গাজন এবং বিশুদ্ধকরণ। তাহলে এইগুলা তো প্রথম ধাপটা হচ্ছে আদর্শ অণুজীব নির্বাচন। আমি যে এনজাইমটা চাচ্ছি সেই এনজাইমটা আমি কোন অণুজীব থেকে নিতে চাই বা কোন ধরনের অণুজীব আমার দরকার সেই বিষয়টা হচ্ছে এখানে 1 নাম্বার ধাপ। তো অধিক এনজাইম উৎপাদন করতে পারবে এরকম অণুজীবকেই আমার নির্বাচন করতে হবে এবং অন্যান্য বিপাকীয় বস্তু যেন সে কম উৎপাদন করে। অর্থাৎ আমার যদি লাইপেজ দরকার হয় তাহলে সেজন্য শুধু বেশির অন্যান্য জিনিস তো সে উৎপাদন করবেই, কিন্তু ওই অণুজীবটা যেন লাইপেজ এনজাইমটাই সব থেকে বেশি উৎপাদন করে এমন অণুজীবকে আমার নির্বাচন করতে হবে এবং স্বল্প সময়ে গাজন সম্পূর্ণ হয় এমন অণুজীব হতে হবে। স্বল্প মূল্যের আবাদ মাধ্যমে এদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ হচ্ছে যে আমি যেই উৎপাদন মাধ্যমে যেই আবাদ মাধ্যমে এই অণুজীবটাকে গ্রো করাবো সেই আবাদ মাধ্যমে যেন অনেক এক্সপেন্সিভ না হয়, খুব স্বল্প মূল্যে সহজলভ্য এরকম আবাদ মাধ্যম হতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে ইনোকুলাম তৈরি, অর্থাৎ ওই অণুজীবের আমার কালচার তৈরি করতে হবে। সেটা কি করতে হবে, এই নির্বাচিত অণুজীবের সংখ্যা বৃদ্ধি করতে হবে, তাদেরকে অনেক সংখ্যায় তৈরি করতে হবে এবং পরবর্তীতে সেটা একটা মিডিয়াম ফার্মেন্টারে, যেখানে আমি আর কি আমার এনজাইমটা তৈরি করব সেই মিডিয়াম ফার্মেন্টারে ইনোকুলাম সহ আমার কালচারটা তৈরি করতে হবে। এবার হচ্ছে আবাদ মাধ্যম তৈরিকরণ, যেই আবাদ মাধ্যমে এই ইনোকুলামগুলো আমি যোগ করব। এই আবাদ মাধ্যমের জন্য আমার সর্বোচ্চ বৃদ্ধি নিশ্চিতকরণ করতে হবে। আবাদ মাধ্যমটা যেরকম এমন সহজলভ্য কাঁচামালের সাহায্যে এই আবাদ মাধ্যম তৈরি হবে যেখানে সকল ধরনের পুষ্টি উপাদান, অণুজীবের বৃদ্ধির জন্য যত ধরনের পুষ্টি উপাদান দরকার সব সেখানে উপস্থিত থাকবে। এই ধরনের পুষ্টি উপাদানের মধ্যে কার্বন, নাইট্রোজেন, অ্যামাইনো অ্যাসিড, গ্রোথ প্রমোটার, ট্রেস এলিমেন্ট, স্বল্প লবণ এ ধরনের উপাদানের মাধ্যমে সাধারণত আবাদ মাধ্যমগুলো তৈরি করা হয়ে থাকে এবং পিএইচ ও তাপমাত্রা ঠিক রাখা, যেটা আমরা বলেছি যে এনজাইম কিন্তু সংবেদনশীল এই তাপমাত্রা এবং পিএইচ এর ক্ষেত্রে, সেজন্য আবাদ মাধ্যমে এই তাপমাত্রা এবং পিএইচটাকে অপটিমাম রাখতে হবে। আর যদি আমার কার্বোহাইড্রেট জাতীয় আবাদ মাধ্যম থাকে সেক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করব সেগুলো হচ্ছে চিটাগুড়, বার্লি, শস্য, গম, স্টার্চ, হাইড্রোলাইসেট এ ধরনের উপাদানকে আমরা হচ্ছে আবাদ মাধ্যম হিসাবে ব্যবহার করি যদি কার্বোহাইড্রেটটাকে মূল উপাদান হিসাবে রাখি। আর প্রোটিন যদি হয় তাহলে সয়াবিন খাদ্য, তুলা বীজ, বাদাম, সানার পানি, কর্ন, স্টিপলিকার, ইস্ট, হাইড্রোলাইসেট
আমরা কিন্তু অলরেডি গাজন পড়ে আসছি, সেহেতু আমরা কিন্তু জানি যে গাজনে কি কি উপাদান লাগে। ঠিক ওই বিষয়টাই যে যেহেতু আমার আবাদ মাধ্যমে অণুজীবের গাজনটাই সম্পূর্ণ হবে, তাহলে আবাদ মাধ্যমে ওই ধরনের উপাদানগুলাকেই রাখতে হবে। পরের ধাপটা হচ্ছে গাজন। তো গাজনের ক্ষেত্রে যেটা হয়, প্রথমে আবাদ মাধ্যমটাকে নির্বীজকরণ করতে হবে, অর্থাৎ ওখানে অন্য কোনো ধরনের অণুজীবের উপস্থিতি থাকা যাবে না। এরপরে এখানে পিএইচ এবং তাপমাত্রাটা ঠিক রাখবো। রাখার পরে ইনোকুলাম, ওই যে আগের ধাপে আমরা যে আবাদ মাধ্যম তৈরি করার আগে যে অণুজীবের সংখ্যাটা বৃদ্ধি করে যে কালচার মিডিয়ামে রেখেছিলাম, সেই ইনোকুলামগুলাই আবাদ মাধ্যমে যোগ করতে হবে এবং এটাকে গাজনে দিতে হবে। গাজনের জন্য এটা দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে নিমজ্জিত পদ্ধতি আর একটা হচ্ছে পৃষ্ঠতল পদ্ধতি। তো পৃষ্ঠতল পদ্ধতিটাই হচ্ছে বেশি পপুলার। গাজন এক্ষেত্রে ২ থেকে ৭ দিন লাগে সময়টা। এই গাজন সম্পূর্ণ হলে উপরে একটা অতিরিক্ত ফেনার স্তর তৈরি হয়। এই ফেনার যাতে না থাকে তার জন্য এর সাথে তেল যোগ করা হয়। তেল যোগ করলে এর পরবর্তীতে কি হয়, অণুজীবের কোষগুলো বিদীর্ণ হয়ে যায়, কোষগুলা ভেঙে যায়, এনজাইমগুলো বের হয়ে আসে ওখান থেকে, এবং এই অবস্থায় অণুজীবের যে উপাদানটা পাওয়া যায় সেটাকে ব্রুথ বলা হয়, যার ভেতরে এনজাইম থাকে এবং অন্যান্য বিপাকীয় বস্তু থাকে। এই ব্রুথটা থেকে পরবর্তীতে এনজাইমটাকে আলাদা করতে হয়, কারণ আমরা দেখছি এখানে অলরেডি এনজাইম আছে এবং অন্যান্য উপাদান আছে। তো আমার এই অন্যান্য বিপাকীয় বস্তু এটাকে বের করে শুধু এনজাইমটাকে রেখে দিতে হবে। তো সেটা কি করা হয়, এটাও দুটো ইসে হয়। ব্রুথটাকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করা হয় এবং আমার অণুজীব যদি ছত্রাক হয়ে থাকে তাহলে সেই ছত্রাক ব্রুথটাকে ছাঁকন করতে হবে। ছাঁকন করার পরে সেখান থেকে যে তরলটা পাবো সেখানে মূলত আমার এনজাইমটা থাকবে এবং অন্যান্য বিপাকীয় বস্তু ওখান থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু যদি আমার ব্যাকটেরিয়াল ব্রুথ থাকে, অর্থাৎ অণুজীব হিসাবে ব্যাকটেরিয়াকে আমরা ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে হবে কি, এর ভেতরে প্রথমে ক্যালসিয়াম লবণ দিতে হবে এবং ক্যালসিয়াম ফসফেটের অধক্ষেপ সৃষ্টি হবে। অধক্ষেপ হলে তখন ব্যাকটেরিয়া কোষ এবং কলয়েড পৃথক হয়ে যায় অধক্ষেপের, এবং যে তরল পদার্থ থাকে সেটাকে সেন্ট্রিফিউজ এবং ছাঁকনের মাধ্যমে যে তরলটা পাওয়া যায় সেই তরলেই মূলত এনজাইমটা পেলাম। তাহলে আমার প্রথমে আমি অণুজীব নির্বাচন করেছি কেমন হবে, এরপরে আমি দেখেছি যে আমার ইনোকুলাম তৈরি হয়েছে, আবাদ মাধ্যম তৈরি করেছি, গাজন করে আমি এনজাইম পেয়েছি, কিন্তু সেটা আমার একেবারে বিশুদ্ধ হয়নি এখনো। এরকে আরও বিশুদ্ধ করতে হবে বা বাজারজাত করার উপযোগী করতে হবে। তো লাস্ট ধাপ, গাজনের ক্ষেত্রে তোমাদের দেখা যাচ্ছে অ্যামাইলেজ এনজাইম যদি আমরা নিতে চাই তাহলে অ্যাসপারজিলাস অর্থাৎ ছত্রাক ব্যবহার করব অণুজীব হিসাবে। প্রোটিয়েজ নিতে চাইলে আমরা মিউকার অ্যাসপারজিলাস ছত্রাক হিসাবে ব্যবহার করতে পারি। পেকটিনেস এনজাইম চাইলে আমরা পেনিসিলিন অ্যাসপারজিলাস ব্যবহার করতে পারি। আর সেলুলোজ হলে আমরা ট্রাইকোডার্মা। তাহলে কিছু অণুজীব যেগুলো আমরা বিভিন্ন এনজাইমে পেতে গেলে এ ধরনের অণুজীবকে ব্যবহার করে থাকি। এরপরে হচ্ছে আমার বিশুদ্ধকরণ যে ধাপটা সেইটা। তো বিশুদ্ধকরণ ধাপ প্রথমে ওই যে আমার ব্রুথটাকে ছাঁকনের ফলে লাস্টে আমি যে তরলটা পেলাম সেই তরলটাকে নিম্ন তাপমাত্রায় রেখে ভ্যাকুয়াম বাষ্পীভবন বা আলট্রা ফিল্টারেশন করতে হবে। যখনই ফিল্টারেশন হবে তখন দ্রবণটা, ওই তরলটা গাঢ় দ্রবণ বা ঘন হয়ে যাবে। এই ঘন দ্রবণটাকে পলিশ ছাঁকন করতে হবে, করে সেখান থেকে অণুজীবটাকে বের করে দিতে হবে। অণুজীবের যে উপাদানগুলো থাকবে সেগুলো বের হয়ে যাবে, তখন সেখান থেকে পরিষ্কার এনজাইম পাওয়া যাবে। এই পরিষ্কার এনজাইমের মধ্যে ক্যালসিয়াম লবণ, সোডিয়াম ক্লোরাইড, প্রোটিন, সুগার, অ্যালকোহল, সোডিয়াম বেনজয়েট এ ধরনের উপাদানের সাহায্যে সেটাকে স্ফটিকরণ, ওই যে আমরা কিন্তু এদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে পড়ে আসছি, যদি স্ফটিক করে একে সংরক্ষণ করা যায় তাহলে এর কার্যক্ষমতা এবং এর স্থায়িত্ব বৃদ্ধি পায়। তাহলে আমরা বিশুদ্ধকরণ করার পরে এটাকে স্ফটিকরণ করব, তখনই এটাকে আমরা বাজারজাত করতে পারবো। তাহলে কি, স্ফটিকীকরণ করার পরে এর ভেতরে অ্যাসিটন, অ্যালকোহল, অ্যামোনিয়াম সালফেট, সোডিয়াম সালফেট এ ধরনের উপাদান দিলে এনজাইমের অধক্ষেপ হবে। সেই অধক্ষেপকে ভ্যাকুয়াম ড্রাইং বা স্প্রে ড্রাইং করলে আমরা এনজাইম পাউডার পাবো। এই পাউডারটাকে এবার প্যাকেজিং এবং বাজারজাত করতে হবে। এই হচ্ছে বিশুদ্ধকরণের ধাপ।
এরপরের যেটা আছে তোমাদের টপিক সেটা হচ্ছে এনজাইম সংবন্ধন। এই বিষয়টা বিভিন্ন নাম আছে, এনজাইম সংবন্ধন, এনজাইম ইমোবিলাইজেশন, এনজাইম অচলীভবন, এরকম অনেকগুলা নাম আছে। এজন্য সবগুলা নামই তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, কারণ কখন কোন নাম দিয়ে কোশ্চেনটা আসবে সেটা কিন্তু বলা যায় না। তো এটা কি বিষয়, যে প্রক্রিয়ায় এনজাইমকে স্বাভাবিক অবস্থা হতে ভিন্ন একটি অবস্থায় আবদ্ধ করে রাখা হয় তাকে এনজাইম বলা হয়। অর্থাৎ এনজাইমটা শুধু থাকবে না, শুধু এনজাইম থাকবে না, এনজাইমটাকে প্যাকেটিং করে কোনো প্যাকেটের মধ্যে বা কোনো কিছুর সাথে রেখে দেওয়া, তার সাথে রেখে তাকে সংরক্ষণ করার যে পদ্ধতি বা এনজাইমটাকে কোনো কিছুর সাথে আবদ্ধ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে এনজাইম সংবন্ধন। এনজাইম সংবন্ধন করলে কি হবে, আমার এনজাইমের স্থায়িত্ব বেশি হবে, কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, এটাকে বারবার ব্যবহার করা যাবে, বিক্রিয়া সহজে নিয়ন্ত্রণযোগ্য হয় এ ধরনের আবদ্ধ করার ফলে, এবং দূষণের হারটা কম থাকে, লাভজনক হয়। কারণ ওই যে বারবার যখন আমি একই এনজাইম ব্যবহার করছি তখন কিন্তু এটা আমার জন্য লাভজনক এবং সাশ্রয়ী হয়। কিন্তু যদি শুধু এনজাইমটা থাকে এর স্থায়িত্ব কমে যায় এবং এটা বারবার ব্যবহার করা যায় না। এই থিমটাকে ওভারকাম করার জন্যই মূলত এনজাইম সংবন্ধন এই প্রক্রিয়াটা আবিষ্কৃত হয়েছে এবং এই প্রক্রিয়ায় এটা করা হয়ে থাকে। এবং এই প্রক্রিয়াটা করতে খুব কম এবং সর্বনিম্ন বিক্রিয়াকাল, মানে খুব কম সময়ের মধ্যে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যায় এবং উৎপাদে মিশ্রণের সুযোগও কম থাকে। এবং যেহেতু এটা কোনো অংশের সাথে যুক্ত থাকে, যার কারণে খুব সহজে এনজাইমটাকে আলাদাভাবে বের করে আনা যায়। কিভাবে এই এনজাইম সংবন্ধন করা হয়, এটা 5টা মানে পদ্ধতিতে করা হয়ে থাকে। এক হচ্ছে পরিশোষণ বা অ্যাডজর্পশন বলা হয়, অ্যাবজর্পশন না কিন্তু অ্যাডজর্পশন। আর কোভ্যালেন্ট বন্ধনী বা কোভ্যালেন্ট বন্ডিং, ফাঁদে আটকানো বা এনট্রাপমেন্ট, ক্রস লিঙ্কিং বা কোপলিমারাইজেশন এবং ক্যাপসুলে আবৃতকরণ। তো আমরা ধাপগুলা দেখি বা পদ্ধতিগুলা দেখি যে কোনটা কিভাবে করা হয়ে থাকে। তো প্রথমটা হচ্ছে পরিশোষণ বা অ্যাডজর্পশন। তো এই প্রক্রিয়া যেটা হয়ে থাকে, একটা বাহক থাকবে বা একটা অবলম্বন থাকবে, সেই অবলম্বনের অন্তঃপৃষ্ঠের সাথে সরাসরি এনজাইমটা যুক্ত হয়ে বন্ধন তৈরি হবে। অর্থাৎ এনজাইম একটা বাহকের সাথে যুক্ত হয়ে যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে পরিশোষণ। তো এটা একটা বাহক সাপোর্ট যেটাতে আমার এনজাইমটা যুক্ত হতে পারে। আর ধরো এই হচ্ছে এনজাইম। তো কি হলো, যখন আমার পরিশোষণ প্রক্রিয়াটা হবে তখন এই যে সাপোর্ট তার সাথে সরাসরি, এর ভেতরে কিন্তু কোনো আন্তঃফাক বা কোনো ধরনের এক্সট্রা কোনো অংশ উপাদান কোনো কিছু নয়, সরাসরি সাপোর্টের সাথে এনজাইমগুলা যুক্ত হয়ে গিয়েছে। তো এই ধরনের বাহক যেগুলা ব্যবহার করা হয়ে থাকে অ্যাডজর্পশনের জন্য এনজাইম, অ্যালুমিনা, এম্বারলাইট, CG50, কার্বন, বেন্টোনাইট, ক্যালসিয়াম ফসফেট জেল, কার্বক্সিমিথাইল, সেলুলোজ, কোলাজেন, সিলিকা জেল, এ ধরনের উপাদানগুলো সাধারণত সাপোর্টার বা বাহক হিসাবে কাজ করে থাকে। এবং এই ক্ষেত্রে এই এনজাইম এবং সাপোর্টের মধ্যে খুব নিম্ন শক্তির বন্ধন সৃষ্টি হয় এবং আয়নিক ক্রিয়াটা খুব নিম্ন শক্তির হয়। এ ধরনের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড বা দুর্বল ভ্যান ডার ওয়ালস বল সৃষ্টি হয়ে থাকে। এই অ্যাডজর্পশন পদ্ধতি আবার 5 প্রক্রিয়ায় করা সম্ভব। তো সেগুলো একটু আমরা দেখি। প্রথম যেটা, সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক পদ্ধতি। স্ট্যাটিক মানে স্থির, সহজ কথায় যেটা বুঝি। তো এখানে আমরা একটা বিকারের ভেতরে এই গ্রিন কালারের গুলা হচ্ছে আমার এনজাইম, আর কি বলবো এটাকে, পিমিশ কালার বা পিঙ্কিশ কালার যেটাই বলো না কেন, এই কালারটা হচ্ছে আমার ওই বাহক দ্রবণ বা বাহক, যেটা আমি সেটা বলতে পারি। তো দ্রবণ এদেরকে মিক্সড করব, কিন্তু এখানে কোনো নাড়ুনি দিব না, জাস্ট বাহক এবং এনজাইম পরস্পরের সংস্পর্শে আসলে রেখে দিলে এরা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যাবে, এটাকে বলা হয় স্ট্যাটিক পদ্ধতি। এরপরে ডাইনামিক ব্যাচ পদ্ধতি, যেটা সেক্ষেত্রে কি করব, একটা পাত্রের ভেতরে প্রথমে দেখো কি নিয়েছি, এনজাইম নিয়েছি, পরে আমরা এই বাহক উপাদানটা দিব। তাহলে ডাইনামিক ব্যাচে প্রথমে এনজাইম, তারপরে বাহক উপাদান। কেন বলছি, কারণ পরেরটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এবং অবশ্যই অনবরত এটাকে নাড়তে হবে একটা নাড়ুনি দিয়ে। রিঅ্যাক্টর
রিসেপ্টর লোডিং পদ্ধতি। এক্ষেত্রে দেখো প্রথমে কি দিয়েছি, বাহক উপাদান, তার সাথে কি দিয়েছি, এনজাইম। এইটা আর এটা কিন্তু উল্টাটা, শুধু কোন উপাদানটা আগে রাখছি সেটার উপরে ডিপেন্ড করে এদেরকে দুটো পদ্ধতিতে বলা হচ্ছে, এবং এক্ষেত্রে অনবরত এটাকে নাড়াতে হবে। এরপরে আসি ইলেকট্রো ডিপোজিশন পদ্ধতি, অর্থাৎ আমরা ইলেকট্রোফোরেসিস বা আমরা বলতে পারি যে ইলেকট্রোপ্লেটিং, এ ধরনের যে বিষয়টা সেই ধরনের, অর্থাৎ বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে আমরা যদি এনজাইমকে কোনো কিছুর সাথে আটকে দিতে পারি তাহলে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে ইলেকট্রো ডিপোজিশন পদ্ধতি। তো এক্ষেত্রে যেটা হয়ে থাকে, দেখো এখানে আমরা যদি দেখি এই পাত্রের মধ্যে একটা অ্যানোড ক্যাথোডের পাত থাকবে, এবং প্লাস মাইনাস দেখে আমরা বুঝতে পারছি এখানে সিগন্যাল থাকবে বৈদ্যুতিক, এটা হচ্ছে একটা হলুদ রঙের, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এবং যে কোনো একটা ইলেকট্রোডের পাশে এটা অথবা যে কোনোটার পাশেই হোক কোনো সমস্যা হবে না, আমার যে বাহক সেটাকে আমি রাখবো। রাখলে কি হবে, যখনই এর ভেতর দিয়ে বৈদ্যুতিক সিগন্যালটা পাস হতে থাকবে এর ভেতর দিয়ে, তখন কি হবে, এই এনজাইমগুলা বাহকের গায়ে এসে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ বৈদ্যুতিক সিগন্যালের প্রেক্ষিতে যে এনজাইম কোনো কিছুর সাথে সংযুক্ত হচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে ইলেকট্রো ডিপোজিশন পদ্ধতি, এবং পরবর্তীতে আমরা দেখব যে ওই পাতের সাথে এনজাইমগুলো এভাবে যুক্ত হয়ে আছে। এরপরে আসি কোভ্যালেন্ট বন্ধনীকরণ বা ভ্যালেন্ট বন্ডিং। তো এক্ষেত্রে বাহক এনজাইমের মধ্যে সমযোজী বন্ধন দ্বারা এরা যুক্ত হয়ে থাকে। এটা একটা সাপোর্ট এবং এটা হচ্ছে আমার এনজাইম, এবং এক্ষেত্রে দেখো আমার এদের মধ্যে দেখো এই যে বন্ধনগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন। এক্ষেত্রে বাহক হিসাবে লাইসিন, সেরিন, পলিপেপটাইড, সেলুলোজ, গ্লুটার, অ্যালডিহাইড এ ধরনের উপাদান ব্যবহার করা হয়ে থাকে, এবং এদের ক্ষেত্রে এই এনজাইম এবং সাপোর্টারের মধ্যে হাইড্রক্সিল অ্যামাইনো গ্রুপ, সালফাইড্রিল গ্রুপ দ্বারা এদের বন্ধনগুলা সৃষ্টি হয়ে থাকে। ফাঁদে আটকানো বা এনট্রাপমেন্ট, এক্ষেত্রে যেটা হয়, জেলের পলিমার তৈরি করা হয়, অর্থাৎ একটা পাত্রের মধ্যে জেল টাইপের একটা উপাদান তৈরি করা হয়, এবং এই জেলের মাতৃকার মধ্যে এনজাইম ঢুকে পড়ে, ঢুকে আর বের হতে পারে না। একটা কোট, চারপাশে একটা কোটের মতন আবরণ তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে ফাঁদে পড়া। এবং এক্ষেত্রে পলিঅ্যাক্রিলামাইড জেল, সেলুলোজ, জিলেটিন, অ্যালজিনেট এ ধরনের উপাদান এই মাতৃকা যে যার মাতৃকার মধ্যে ঢুকবে এই জেল তৈরিতে এগুলা ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা যদি দেখি, দেখো এটা হচ্ছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মধ্যে দেখো এনজাইমগুলা ঢুকে আটকে পড়ে গিয়েছে সবগুলা। এটা হচ্ছে ফাঁদে আটকানো বা এনট্রাপমেন্ট। এরপরে আসি হচ্ছে ক্রস লিঙ্কিং বা পলিমারাইজেশন বা ক্রস বাইন্ডিং। এক্ষেত্রে কি হয়, বহুবিধ কার্যকরী বিকারকের উপস্থিতি দেয়, অর্থাৎ একটা বিকারক বা কোনো উপাদানের ভেতরে যখন এনজাইমের বিভিন্ন অণুর মধ্যে অনেকগুলা এনজাইম পরস্পরের সাথে কোভ্যালেন্ট দ্বারা ক্রস লিঙ্কিং সৃষ্টি করে, তখন তাকে বলা হয় হচ্ছে ক্রস লিঙ্কিং বা ক্রস বাইন্ডিং। এক্ষেত্রে ডায়াজোবেনজিডিন, হেক্সামিথাইলিন, ডায়াসোসায়ানেট, গ্লুটার অ্যালডিহাইড এ ধরনের উপাদান বিকারক হিসাবে কাজ করে। দেখো এই এনজাইমটা কয়জনের সাথে, 1 2 3 4 চারজনের সাথে যুক্ত হয়েছে, পাঁচজনের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ এই যে একজন অনেকজনের সাথে যুক্ত হয়ে একটা ক্রস লিঙ্কের একটা জালের মতন সৃষ্টি করেছে, এজন্য এটাকে বলা হচ্ছে ক্রস লিঙ্কিং। তা প্রত্যেকে পরস্পরের সাথে যতভাবে সম্ভব যুক্ত হয়েছে, এজন্য এটাকে ক্রস লিঙ্কিং বলা হচ্ছে। এরপরে হচ্ছে ক্যাপসুলে আবৃতকরণ বা ক্যাপসুলেশন। তো ক্যাপসুলের মধ্যে এনজাইমটা থাকবে। আমরা যেটা এনট্রাপমেন্ট দেখেছিলাম, একটা মাতৃকার মধ্যে অসংখ্য, আর এক্ষেত্রে হয় একটার মধ্যে একটাই এরকম চলে আসে। তো জৈব পলিমার এবং এই পলিমারের যে মেমব্রেনগুলো তৈরি থাকে সেগুলো হচ্ছে অর্ধবেদ্য থাকে, এবং দ্রবণে ফোটায় ফোটায় যখন এনজাইম দেওয়া হয় তখন ওই ফোটার যেই এনজাইমের ফোটাটা দেওয়া হয় তার চারপাশে ওই মেমব্রেন একটা কোট তৈরি করে তার ভেতরে এনজাইমটাকে ঢুকিয়ে ফেলে। সেলুলোজ নাইট্রেট, নাইলন এ ধরনের উপাদান এখানে হচ্ছে জৈব পলিমার হিসাবে কাজ করে। দেখো এই যে এর ভেতরে এটা ঢুকে গিয়েছে।
সবগুলো যদি আমরা দেখি একবারে, আমাদের প্রথমটা ছিল কি অ্যাডজর্পশন, দেখা একদম সাথে কোভ্যালেন্ট বাইন্ডিং, সমযোজী বন্ধন যেটা। তারপরে ছিল এনট্রাপমেন্ট, দেখো এনট্রাপমেন্ট আর এটা তোমাদের কাছে একরকম মনে হতে পারে কিন্তু একরকম না, কারণ দেখো এটা একটার ভেতরে একটা ম্যাট্রিক্সের মধ্যে আলাদা আলাদা বক্সে কিন্তু অনেকগুলো এনজাইম একটার ভেতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, এখন আসি যে এই এনজাইমটা বিভিন্ন ক্ষেত্রে তার যে মানে ব্যবহারটা সেক্ষেত্রে কি আসছে। তো চিকিৎসা ক্ষেত্রে যে এর ব্যবহারটা সেটা হচ্ছে আন্ত্রিক পীড়া, পেটে ব্যথা হলে যেটা হয়। আন্ত্রিক ক্রিয়ার যে ব্যথাটা মূলত সাধারণত পরিপাকের জন্য যে আমাদের এনজাইমগুলো লাগে, এটা যদি ঠিক মতো নিঃসরণ না হয়, বাধাগ্রস্ত হয় বা কম নিঃসরণ হয়, তাহলে পেটে ব্যথা হয়, বদহজম দেখা যায়। তখন আমরা কিন্তু এই যে হজমি যে ট্যাবলেটগুলো খাই, মূলত এগুলো কিন্তু বিভিন্ন ধরনের এনজাইমেরই একটা কম্বিনেশন। অ্যামাইলেজ, পেপসিন, লাইপেজ এই ধরনের ওষুধই কিন্তু আমরা এই পেটে ব্যথার নিরাময়ের জন্য খেয়ে থাকি। তারপরে কৃমিনাশক যে ওষুধগুলা, এই গৃহপালিত পশু বলো বা মানুষ যে কৃমিনাশক ওষুধগুলা খায়, এগুলো কিন্তু বিভিন্ন উদ্ভিদজাত এনজাইমেরই উপাদান। ফেসিন, ব্রোমালিন এ ধরনের উপাদানই হচ্ছে এই কৃমিনাশক ওষুধ হিসাবে কাজ করে রক্তক্ষরণ বন্ধ করার জন্য। তো রক্তক্ষরণ হলে আমরা তো জানি যে থ্রম্বিন এনজাইম যেটা আছে এটা হচ্ছে রক্ত বন্ধ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো ওই থ্রম্বিন যখন এনজাইমটা দেওয়া হয়, তখন কি হয় যে রক্তে যে প্যারাফাইব্রিনোজেনগুলো আছে এগুলো ফাইব্রিনোজেনে পরিণত হয় এবং তখন ওখানে জালের সৃষ্টি হয় এবং রক্তগুলা ওই জমাট বেঁধে সেখানে রক্তক্ষরণটা বন্ধ করে দেয়। অর্থাৎ রক্তক্ষরণের জন্য এই যে অনেকে হিমোফিলিয়া হয় বলে না, যদি আগে থেকে আইডেন্টিফাই করা যায় তাহলে ইনজেকশনের মাধ্যমে কিন্তু তার রক্তক্ষরণটা বন্ধ করা যায়। তো সেক্ষেত্রে এই যে বাইরে থেকে যে ধরনের ইনজেকশন দেওয়া হয় এগুলো কিন্তু এক ধরনের এনজাইম। ক্ষত পরিষ্কার ও সংক্রমণ রোধ, এক্ষেত্রেও এনজাইম ব্যবহার করা হয়। ফিসিন, স্টেপটোডর্নেস এ ধরনের এনজাইম, সাধারণত ট্রিপসিন এ ধরনের এনজাইম ব্যবহার করা হয় ক্ষত পরিষ্কার এবং সংক্রমণের জন্য। রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়, যেমন বিপাকীয় যদি অনাকাঙ্ক্ষিত কোনো বস্তু আমাদের শরীরে জমা হয়ে থাকে, কোনো অণুজীব সৃষ্টি করলো বা কোনো কেউ যে সৃষ্টি করলো, তখন এনজাইমের সাহায্যে এগুলাকে আইডেন্টিফাই করা যায়। যেমন ইউরিকেস, ইউরিয়েস এদেরকে ব্যবহার করে ইউরিক অ্যাসিড এবং ইউরিয়ার পরিমাণ নির্ণয় করা যায়। একইভাবে কিন্তু এই যে আমরা ডায়াবেটিক্স যে নির্ণয় করি, এটাও কিন্তু গ্লুকোজ অক্সিডেজ বা পার অক্সিডেজ এ ধরনের এনজাইম ব্যবহার করেই কিন্তু আমরা রক্তের যে শর্করার পরিমাণ সেটা নির্ণয় করে থাকি। আচ্ছা, উচ্চ রক্তচাপও কিন্তু নির্ণয় করা যায় এই এনজাইমের সাহায্যে। সেটা কিভাবে? আমাদের যে উচ্চ রক্তের যে আয়তন বা চাপ এটা নিয়ন্ত্রণ করে একটা হচ্ছে এনজাইম, যেটা আমাদের কিডনি থেকে নিঃসরণ হয়, সেই এনজাইমটার নাম হচ্ছে রেনিন। সে আবার প্রভাবিত করে অ্যানজিওটেনসিন নামক আরেক ধরনের উপাদানকে, যেটা সরাসরি রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করতে পারে। তো এই রক্তে রেনিনের পরিমাণ নির্ণয় করে আমরা কিন্তু উচ্চ রক্তচাপের কারণ সহজেই নির্ণয় করতে পারবো। শৌল চিকিৎসার বিকল্প হিসাবে সেটা কীরকম? এটা হচ্ছে একটা আবিষ্কার হয়েছে বেশ আগে, 1980 সালের দিকে একজন বিজ্ঞানী জোসেফ, উনি এটা আবিষ্কার করেছেন। তো সেটা কীরকম? শৌল চিকিৎসা মানেই আমরা বুঝি যে কাটাকাটি করতে হবে। তো চোখের ছানি যেটা, এটাকে চোখ যদি কাটা হয় বা লেজার করা হয় তাহলে কিন্তু একটা ক্ষত সৃষ্টি হয়। বাট এই এনজাইমটা ব্যবহার করলে এ ধরনের কোনো ক্ষতের প্রয়োজনই পড়ে না। সেটা কীরকম? যে এই ট্রিপসিন এনজাইমটা যেটা প্রথমে চোখে কয়েক ফোঁটা দিলে হয় কি যে এই লেন্সের যে উপরে যে ছানিটা এটা গলে যায়। গলে গেলে ওইটা চোখের অন্য কোনো অংশে কিন্তু এটা ক্ষতি করে না। যখন গলে যাচ্ছে তখন পরবর্তীতে সিরিঞ্জের সাহায্যে ওই তরল উপাদানটাকে যদি বের করে ফেলা হয় তাহলে চোখে কিন্তু কোনো ধরনের অপারেশনের প্রয়োজনই পড়ে না। তো এই চিকিৎসার মাধ্যমেও কিন্তু ছানির রোগের চিকিৎসা করা সম্ভব। মনোরোগের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে মানুষের এক্স ক্রোমোজোমের একটা জিন আছে, সেই জিনটা মোনামাইন অক্সিডেজ এনজাইম সংশ্লেষণ করে।
তো দেখা যায় কি যে এ ধরনের উপাদানের ক্ষেত্রে সেরাটোনিন, ডোপামাইন এ ধরনের উৎপাদনের যেই বিষয়টা থাকে যেগুলো আমাদের মস্তিষ্কের বিভিন্ন উপাদানটাকে নিয়ন্ত্রণ করে, বিভিন্ন আবেগকে নিয়ন্ত্রণ করে। তো যদি এক্স ক্রোমোজোমে এ ধরনের মিউটেশন ঘটে তাহলে দেখা যায় কি যে এই ধরনের উপাদান নিউরোট্রান্সমিটার পদার্থগুলার যে উপাদানটা এটা হচ্ছে বন্ধ হয়ে যায়, কম কম আসে। তখন তাদের ভেতরে বিভিন্ন ধরনের অধিক পরিমাণে যেটা হয় যে আবেগ, আগ্রাসী, উগ্রভাব এগুলা দেখা দিতে পারে। তো এই এনজাইমের যদি অভাব থাকে তাকে যদি সেই ধরনের ওষুধ দেওয়া হয় তাহলে সেটাকে দমিত করে বা দমিয়ে রাখা যায়। এরপরে আসি রক্তের গ্রুপ পরিবর্তন। এখন বলতে পারছো যে রক্তের গ্রুপ পরিবর্তন এটা তো একটা ভয়ঙ্কর বিষয় হয়ে গেল। তো হতে পারে কারণ আমরা জানি যে রক্তের লোহিত কণিকায় এ এবং বি এ ধরনের যে অ্যান্টিজেন বা উপাদানগুলা থাকে সেই উপাদানকে যদি আমরা এই এনজাইমের সাহায্যে এদেরকে যদি ওখান থেকে সরিয়ে ফেলতে পারি তাহলে কি হবে যে সে এটা কিন্তু সব গ্রুপকে করা যাবে তা কিন্তু না। যেমন ধরো এ বা বি এই গ্রুপের ক্ষেত্রে যেটা হয় যে এদের এই ধরনের উপাদান আছে তাহলে আমি এনজাইম দিয়ে এ আর বি উপাদানটাকে নষ্ট করে দিলাম, তার মানে তার এ আর বি উপাদান নাই। যখনই এ আর বি উপাদান না থাকে তখন সে কোন গ্রুপ হয়ে যায়? ও গ্রুপ হয়ে যায়। তাহলে এই বিষয়টাকে এখানে বলা হয়েছে যে রক্তের গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক উৎপাদন ও ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এনজাইম ব্যবহার হয়ে থাকে। ওই যে যে কোনো ধরনের অণুজীবের কাজের ক্ষেত্রেই তো আমরা জানি এনজাইম মাস্ট বি লাগবেই। তো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক উৎপাদনের ক্ষেত্রে এবং এগুলা চিকিৎসা ক্ষেত্রে যেহেতু বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এনজাইম এখানে অবশ্যই দরকার। স্টেরয়েড ও স্টেরলের রূপান্তর এটা কীরকম যে স্টেরয়েডের যে মৌলিক গঠনগুলা থাকে সেই কাঠামোগত পরিবর্তন অনেক সময় এনজাইমের উপস্থিতিতে হয়ে থাকে। এনজাইম তাদের গঠনগত উপাদানই চেঞ্জ করে দিতে পারে, এদের রূপান্তর হয়ে যেতে পারে, স্টেরয়েড থেকে অন্য উপাদানে পরিণত হতে পারে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব যে এই এনজাইমের ব্যাপারটা হচ্ছে খাদ্য শিল্পে বা খাদ্যে এনজাইমের কিভাবে ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথমে যেটা আমরা সেটা দেখব হচ্ছে মাংস নরমকরণ। তো অনেক সময় যখন রেস্টুরেন্ট বা বড় বড় জায়গায় রান্না বান্না হয় তখন যদি মাংসগুলো শক্ত থাকে তাহলে কিন্তু কেউ খাবে না। তো মাংসগুলাকে সফট করার জন্য এই ধরনের বড় বড় রেস্টুরেন্টগুলোতে কি করা হয়, পেপাইন নামক এক ধরনের প্রোটিয়েজ এনজাইম আছে সেটা মাংসের সাথে কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয় তাহলে কি হয়, এদের পেপটাইড বন্ধন মাংসের ভেতরে যে পেপটাইড বন্ধনগুলো থাকে আমিষের সেগুলো ভেঙে গিয়ে মাংস নরম হয়ে যায় এবং খাবারটা সুস্বাদু হয়। এজন্য এই মাংস নরমকরণে এনজাইম ব্যবহার করা হয়। এরপরে আসে দুগ্ধজাত যে খাবার, এই দুগ্ধের যে রেনিন যেই উপাদানটা থাকে তাকে ক্যালসিয়ামের কেজিন অংশকে প্যারাকেজিনে পরিণত করে, অর্থাৎ দুধটাকে জমাট বাঁধানোর জন্য, তারপরে পনিরের যে বিভিন্ন গন্ধ সুগন্ধ তৈরি করার জন্য লাইপেজ এনজাইম এবং বিভিন্ন ধরনের এনজাইম ব্যবহার করা হয় দুগ্ধজাত খাবারগুলোকে গুণগতভাবে আরও উন্নত করার জন্য। ক্যান্ডি আইসক্রিম তৈরিতে তো ইনভার্টেজ এনজাইম যদি ব্যবহার করা হয় তাহলে কি হয়, আইসক্রিম তো আমরা দেখি খুব সফট থাকে একেবারেই, এর ভেতরে কোনো বরফের কোনো উপাদান থাকে না। তো এই ধরনের উপাদান যদি ইনভার্টেজ ব্যবহার করা হয়, ল্যাকটেজ ব্যবহার করা হয় তাহলে কি হয় যে এর বরফের কণাগুলো তৈরি হতে পারে না, জন্য আইসক্রিমটা খুব স্মুথ হয়। আর ক্যান্ডির ক্ষেত্রে যেটা হয় কি, দেখবা যে চকলেটের বাইরেটা খুব শক্ত হয় কিন্তু ভেতরটা খুব নরম হয়। তো ইনভার্টেজ এনজাইম যদি এখানে ব্যবহার করা হয় তাহলে ভেতরের এরকম নরম উপাদানের সৃষ্টি হয়। রুটি সাদাকরণ, অর্থাৎ রুটি বাণিজ্যিকভাবে যখন কোনো রেস্টুরেন্টে যাবা সাদা রুটি দেখলেই তো খেতে ভালো লাগবে, আর যেটা আমরা বাসা বাড়িতে তৈরি করে অনেক সময় লালচে হয়ে যায়, এটা কিন্তু অনেকে খেতে চায় না বা পছন্দ করে না। তো সেক্ষেত্রে কি হয়, বাণিজ্যিকভাবে রুটিটাকে সাদা বানানো হয়ে থাকে, লাইপোঅক্সিজিনেস এনজাইম ব্যবহার করে সাধারণত বেকারিতে এই কাজটা করা হয়। ফলের রস স্বচ্ছকরণ, আমরা বাসায় ফলের রস তৈরি করছি দেখবে ওটা অনেকটা ঘোলা থাকে, ওর সাথে অন্য উপাদান থাকে, কিন্তু রেস্টুরেন্টে গেলে দেখবা যে খুব সুন্দর করে গ্লাসে
একেবারে ফ্রেশ মনে হবে, যেন ছেঁকে কী দিয়ে যে ছেঁকে দিয়েছে তাও বলা যায় না, এরকম মনে হয়। আসলে কি হয় যে এসব ফ্যাক্টরিগুলোতে বা আমরা কিনি যে ফলের রসগুলো, সেখানেও কিন্তু খুব স্মুথ একদম পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে। এ ধরনের ফলের রসগুলোতে বিভিন্ন ধরনের এনজাইম ব্যবহার করে এদের অস্বচ্ছতা দূর করা হয়ে থাকে। কোমল পানীয় তৈরির ক্ষেত্রেও কিন্তু এনজাইম ব্যবহার করা হয়। গ্লুকোজ আইসোমারেজ, তারপরে হচ্ছে বিভিন্ন সিরাপ তৈরি করতে আলফা অ্যামাইলেজ, এ ধরনের উপাদানগুলোকে ব্যবহার করা হয়ে থাকে কোমল পানীয় তৈরির ক্ষেত্রে। এরপরে আমরা আসি হচ্ছে শিল্প উৎপাদন। তো শিল্পের ক্ষেত্রে প্রথমেই বস্ত্র শিল্পে। তো বস্ত্র শিল্পে কি করা হয় যে যখন কাপড়তে মাড় থাকে, এই স্টার্চ উপাদান থাকে, তো স্টার্চ থাকলে রংটা পাকা হয় না, মানে রংটা কাপড়ের সাথে খুব লেগে থাকে না। অর্থাৎ আমরা যেটা বলি যে মাড় থাকলে তুমি যদি ধুয়ে ফেলো তাহলে রংটা বাহ্যিকভাবে লেগে থাকে, যার কারণে রংটা প্রচুর রং উঠবে। কিন্তু যদি এই স্টার্চ উপাদানটাকে ভেঙে ফেলা যায়, মুক্ত করে দেওয়া যায়, তারপরে যদি কাপড়টাকে ডাই করা হয়, রং করা হয়, তাহলে কিন্তু এই কাপড়ের গুণগত মানটা বেড়ে যায়। তো এক্ষেত্রে অ্যামাইলেজ এনজাইমের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আবার কোনো উপাদান যদি কাপড়ে লাগে, তাহলে যেমন বিভিন্ন আমরা খাচ্ছি খাবারটা লেগে গেল, বা অন্য যে কোনো রং বা কালি এ ধরনের উপাদান লাগলে এটাকেও পরিষ্কার করার জন্য কিন্তু এ ধরনের এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। চর্মশিল্পে, ট্যানারি শিল্পে, সহজ কথায় চামড়া থেকে লোম ছাড়ানোর জন্য এনজাইম ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া ছত্রাক এগুলা থেকে যে প্রোটিওলাইটিক এনজাইমগুলো ব্যবহার হয়, বের হয়, সেগুলোই মূলত হচ্ছে এই চামড়ার লোম ছাড়াতে ব্যবহার করা হয়। ডিটারজেন্ট তৈরিতেও কিন্তু ব্যবহার করা হয়। এখন একটা ডিটারজেন্ট তুমি কাপড় পরিষ্কার করার জন্য সাধারণত আমরা ডিটারজেন্ট ব্যবহার করি। তো কাপড়ে অনেক সময় খাবারের দাগ লাগে বা বিভিন্ন দাগ লাগে, এই দাগগুলো ওঠানোর জন্যই কিন্তু মূলত ডিটারজেন্টে বিভিন্ন ধরনের এনজাইম ব্যবহার করা হয়। কাগজ শিল্পে মণ্ড তৈরি করা হয়, যে এই কাঠ থেকে তন্তুকে পৃথক করার জন্য এইখানে যে তন্তুগুলো আছে, এই লিগনিনের তন্তুগুলো থেকে যাতে যুক্ত হয়ে দূর করা যায়, এজন্য এখানে এনজাইম ব্যবহার করা হয়। জৈব যৌগ উৎপাদনে কিন্তু এনজাইম ব্যবহার করা হয়। অ্যাসিটন, বিউটানল, ইথানল, এ ধরনের যে আমরা ব্যাকটেরিয়া বা ছত্রাক থেকে আমরা গাজন যেহেতু পড়ে আসছি, সেহেতু আমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারছি যে জৈব যৌগ উৎপাদনে কিন্তু আমার এনজাইমের ভূমিকা। মদ তৈরিতে এটাও আমরা পড়ে আসছি, তারপরেও আমি বলছি যে মদের ফ্যাক্টরিতে ইথাইল অ্যালকোহল তৈরি করতে এবং অন্যান্য উপাদান যেগুলো আছে সেগুলো তৈরি করতে এই আমার এনজাইমের দরকার। ওষুধ শিল্পে পেনিসিলিন তৈরি করতে গেলে, অ্যান্টিবায়োটিক তৈরি করতে গেলে আমার এনজাইম লাগবে। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে গবেষণা। তো গবেষণার ক্ষেত্রে যেটা হয় যে রৌপমুক্তকরণ, অ্যাসিড নিষ্ক্রিয়করণ, বায়োসেন্সর, রিকম্বিনেন্ট ডিএনএ। তো রৌপমুক্তকরণের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ফটোগ্রাফিক ফিল্মগুলো, এটাতে আমরা তো জানি যে রৌপ বা স্বর্ণের একটা প্রলেপ থাকে। তো সেখান থেকে ওটাকে মুক্ত করার জন্য পেপসিন জাতীয় এনজাইম ব্যবহার করা হয়। তো অ্যাসিড নিষ্ক্রিয়করণ বিষয়টা কি? অঙ্কুরিত শস্যদানার যেই পুষ্টি উপাদানটা, এইটা নেওয়ার জন্য এর চারপাশে যখন অ্যাসিডের একটা উপাদান, ফাইটিক অ্যাসিড বলে একটা থাকে, যেটা শস্যদানায় উপস্থিত থাকে, তখন এর শরীরে মানে শস্যদানাটা মাটি থেকে খাবারটা গ্রহণ করতে পারে না। তো এই অ্যাসিডটাকে নিষ্ক্রিয় করার জন্য এনজাইম ব্যবহার করা হয়। বায়োসেন্সর, আমরা এই যে বললাম তো ডায়াবেটিক্স মাপার জন্য যেটা ব্যবহার করি, সেটা তো মূলত এক ধরনের বায়োসেন্সর। তো সেখানে তো গ্লুকোজকে শর্করার পরিমাণটাকে নির্ণয়ের জন্য গ্লুকোজ অক্সিডেজ যে এনজাইমটা, সেটা ব্যবহার করা হয়। আর রিকম্বিনেন্ট প্রযুক্তিতে যেটা ব্যবহার করা হয়ে থাকে, ডিএনএ রিকম্বিনেন্ট প্রযুক্তি, আমরা তো জানি যে এন্ডোনিউক্লিয়াস এনজাইম, তারপরে লাইগেজ এনজাইম, এ ধরনের এনজাইম ছাড়া কিন্তু রিকম্বিনেন্ট প্রযুক্তি সম্ভব না। এজন্য এনজাইম গবেষণার ক্ষেত্রে এর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এনজাইমের ব্যবহারটা যদি আমরা একবারে দেখি, দেখো চিকিৎসা ক্ষেত্রে আমরা ছিল আঞ্চলিক ক্রিয়া, কৃমিনাশক, রক্তক্ষরণ, ক্ষত পরিষ্কার, রোগ নির্ণয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, শৌল চিকিৎসার ব্যবহার, মনোরোগ, রক্তের গ্রুপ পরিবর্তন, অ্যান্টিবায়োটিক উৎপাদন ও ট্রান্সফরমেশন, স্টেরয়েড ও স্টেরলের রূপান্তর। খাদ্য শিল্পের মধ্যে ছিল মাংস নরমকরণ, দুগ্ধজাত খাবার, ক্যান্ডি, আইসক্রিম, রুটি সাদাকরণ, ফলের রস স্বচ্ছকরণ,
কোমল পানীয় শিল্পের মধ্যে যেটা আমাদের ছিল বস্ত্রশিল্পে, চর্ম, ডিটারজেন্ট তৈরিতে, কাগজ, জৈব যৌগ উৎপাদন, মদ তৈরি, ওষুধ শিল্পে। আর গবেষণায় ছিল হচ্ছে রৌপ্য মুক্তকরণ, অ্যাসিড নিষ্ক্রিয়করণ, বায়োসেন্সর, রিকম্বিনেন্ট প্রযুক্তি। এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের পুরা বিষয়টা। তোমরা আমি যতটুকু পেরেছি তোমাদেরকে সবটুকুই আলোচনা করার জন্য, তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।